সংসার। একটা দাগ হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ, হয়ে যাও তো। রক্তিমকে চাই আমার। আরে রক্তিমকে নিয়ে যাও না রে বাবা, এবার রক্তিমকে নিয়ে যাও। এবার আরে কিছু হবে না। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। জিন্দা, তুমি তো কনফিডেন্টলি এত বছর ধরে অভিনয় করছো, ইন্ডাস্ট্রিতে আসাটা কিভাবে? ইদানিং কালে তোমাদের কাউকেই আর ছবিতে দেখা যাচ্ছে না কেন? অনুমান? হ্যাঁ, চুল কাটছে মাধুর। ঘোড়া, দাঁড়া বলছি, লাফিয়ে লাফিয়ে যায়। হ্যাঁ বুঝে গেছি, কিন্তু নামটাই মনে আসছে না। পাড়ার সব থেকে সুন্দর ছেলেটা যখন অন্য কোনো মেয়ের জন্য ওয়েট করতো, কিরাম লাগতো গো? বিয়ের আগে ঠিক কটা প্রেম, মানে গুণে বলতে পারবে? ও পুরুষংসার, ও পুরুষংসার, ও সংসার। খা বাবা খা, খেতে পাস না? খা। আহা, শুকিয়ে গেছে বাবা, পেট ভরে খা। খা বাবা খা, খেতে পাস না? খা। নে বাবা, কত বছর খাসনি, খা 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 বাবা খা। খা খা খা, বেশি করে করে খা, বেশি করে করে খা বাবা। রোগা হয়ে গেছিস, একদম শুকিয়ে গেছিস, সজনে ডাঁটার মতো লাগছে। খা বাবা খা। ভাল লাগছে? বাহ, সব হজম করে নেয়, সব সব। ভালো লেগেছে? বাহ, কিরম লাগছে? সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি জানো খেয়ে দিয়ে চলি। সে আর বলতে। দেখি দেখি দেখি, এই কি কি হয়েছে? উইয়া বাবা, এত ছাতু! হ্যাঁ, আরে ও খেলে তো ওর পেট একদম দুম ফাটাস হয়ে যাবে। কি সব বলছে রে তোকে? বুঝলো তো আঙ্কেল, আমি ছাতু খাবো, বডি বানাবো, হ্যাঁ, বডি বানিয়ে বিরাট বড় একজন পালোয়ান হব। আরো বড় পালোয়ান হবি? কেন বাবা শুধু শুধু? যাতে আমাকে নিয়ে কেউ কিছু বললে হ্যাঁ, তাকে আমি তুলে বাবা এরকম দুপাক ঘুরিয়ে ছুড়ে দিতে পারি। এই এটা তুই কাকে বললি? বললাম ধনে জেঠুকে, কিন্তু তোমাকেও সাবধান করে দিলাম। আমাকেও? আচ্ছা, বুতু কাম, আমি না আজ তোদেরকে ড্রয়িং টিচ করে শেখাবো। কাম কাম কাম। না না না, থাক থাক থাক, তোমাকে আর ড্রয়িং করাতে হবে না গো। ওয়াই? আসলে তুমি আমায় সেদিন না পেঁপে আঁকা শেখাতে গিয়ে একটা লাউ উঠে ফেললে, আর তারপর সেটা রং করলে নীল। আচ্ছা তুমি বলো, নীল রঙের পেঁপে কি হয় নাকি? ইয়েস ইয়েস, হয়। আমার বর্ধমানের হোমে না বেবি সব হয়। থাক বাবা থাক, বাচ্চাগুলোর সামনে নিজের প্রেস্টিজ সম্বন্ধে একটু সচেতন হও। হ্যাঁ, খা বাবা খা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার থ্যাংক ইউটা কাকে বলা হলো? ভগবানকে। কেন? এই যে তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ, যে তোমাদের প্রেস্টিজ আছে, আবার সেটা মাঝে মাঝে পাংচারও হয়। কিন্তু কিন্তু আমাদের কি ড্র করার হবে না বেবি? ড্র হবে হবে হবে, কিন্তু তুমি শেখাবে না। একটা কম্পিটিশন হবে, একটা সিট এন্ড ড্র কম্পিটিশন হবে। সিট এন্ড ড্র? হ্যাঁ। এই বলছি যে এই যে কম্পিটিশনটা হবে, হু জাজ আর প্রাইজটাই বা হু দেবে? আরে বাবা, ওইসব নিয়ে কেউ কিচ্ছু নেব না, প্রাইজের ব্যবস্থা আমি করে দেবো। আর যখন এত কষ্ট করে আমি প্রাইজের ব্যবস্থা করবো, তখন আমি জাজ হয়ে যাবো। তুই জাজ হবি? হ্যাঁ। ও, তুমি আঁকবে? আমি আঁকবো? হ্যাঁ। তো আঁকার জন্য তো খাতা পেন্সিল লাগবে, সেগুলো কে আনবে? আচ্ছা উপ আঙ্কেল, বুদ্ধিটা কি ছোটবেলার থেকেই তোমার এত কম? হ্যাঁ হ্যাঁ। মানে ভূতো আছে, ও ভূতো করে দেবে, ম্যাজিক করে নেবে? হ্যাঁ। তাহলে তাই হোক তাই হোক। সত্যি বাবা, কাদের সাথে কাজ করছি। সবার সামনে খাতা পেন্সিল রং পেন্সিল চলে এসো তো প্লিজ প্লিজ প্লিজ।
এসে গেছে। তাহলে আমরা কি এবার একটু আঁকাআঁকি করবো নাকি? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ আর সবার যেরকম খুশি সেরকম আঁকবে। আঁকবো? আর যার আঁকাটা আমার সব থেকে বেশি পছন্দ হবে সেই আঁকাটা আমি জীবন্ত করে দেব। ওয়াও, আমি তাহলে রাজভোগ পান্তুয়া এসব আঁকবো। শর্মিলাটি তুমি কি আঁকবে গো? এই আমি না গোল্ডের গয়না, অনেক অনেক গোল্ডের গয়না আঁকবো। তাই? আর তুমি কি আঁকবে? কি আঁকবো এখন বলবো না। সারপ্রাইজ। ধরে যেটা তুমি কি আঁকবে? আমি আগে হচ্ছে আমার গডফাদারকে, সে কে? যিনি এখন ভূত হয়ে গেছে। তাহলে শুরু করি। স্টার্ট করি, স্টার্ট। আগের দিন তুমি পেঁপে আঁকতে গিয়ে কি এঁকেছিলে জানো? লাউ। হ্যাঁ আজ কি করবে গো গয়না আঁকতে গিয়ে? আজকে গয়না আঁকতে গিয়ে গয়নাই আঁকবো। ঠিক আছে। জীবনে কোনোদিনও এরকম এঁকেছো গো? আমি বড় পেন্টার ছিলাম না 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 ঠিক আছে ঠিক আছে, এঁকে যাও চালিয়ে যাও। রক্তিম তুই কি আঁকিস? লাড্ডু। এটা লাড্ডু? এরপরে রাজভোগ। এগুলো জীবন্ত করে দিবি তো? আগে আঁক তারপর দেখছি। আর সময় বেশি নেই। হয়তো ফার্স্ট এইটা এঁকেছে হচ্ছে রক্তিম। দর্শকরা আপনারা দেখুন, এইটা হচ্ছে আপনাদের প্রিয় প্রিয় রক্তিম কি এঁকেছে। আমি নিজেই বুঝতে পারছি না। আরে বুঝতে পারছিস না, এটা লাড্ডু তো। লাড্ডু প্রথম দিন দেখলাম। লাড্ডু এই ল্যাংচা। লাড্ডুর উপরে ওটা কি রে? হ্যাঁ এটা কাজু বাদামটা? কাজু বাদাম, ও, কাজু বাদাম। রসিক। এইটা এঁকেছে হচ্ছে শর্মিলা আন্টি। হ্যাঁ, দুনিয়ার গয়না। গয়না। আচ্ছা এইসব অপু আঙ্কেল তোমার সব কিনে দিয়েছে? না না, একটাও দেয়নি। ভুতু একটু বুঝে শুনে কথা বল। ঠিক আছে। পকেটে একটা পয়সা নেই, সে গয়না কিনতে যাবে? হ্যাঁ, দেখো এটা অপু আঙ্কেল লিখেছে। আহ কি সুন্দর। আবার লিখেছে কি লিখেছে? স্বপ্ন সুন্দরী। বাবা বেবি, হ্যাঁ বেবি। তুমি ওটা কেন করলে? আমি তো তোমায় এঁকেছি। না ওটা আমি নই, আমার চুলটা অনেকটা বড় তো। না, সে যখন ছোট ছিল তখন এঁকেছিলাম। তুমি কি আমাকে নিয়ে আনহ্যাপি? নো পাগল নাকি? আমি তাহলে ভীষণ হ্যাপি। তুমি কেন এত dream এ ওরকম শাড়ি, আঁকলে? ব্লাউজ, গয়না। হ্যাঁ এই তো। আচ্ছা এবার লাস্ট ধনা জেঠুর ছবি, মানে ধনা জেঠুর গডফাদার। দর্শকরা দেখুন কি সুন্দর ছবি হয়েছে, এটা খুব সুন্দর। এবার যার ছবি সব থেকে ভালো হয়েছে আমি তাকে জীবন্ত করে দেব। ফার্স্ট হয়েছে ধনঞ্জয়ের ছবি। তার মানে হাসছিস কি রে? তার মানে তুই ভূতটাকে জ্যান্ত করে দিবি? হ্যাঁ করে দেবো। আমার ওরে বাবারে, এই ওরে বাবারে কি? আরে আমি তো ভূত, আমার তো ভূতই পছন্দ। এইরকম একটা ভূত জ্যান্ত করে দিবি তুই? এক্ষুনি কোনো এটা ভূত জ্যান্ত হয়ে আসবে যাবে? নাকি? দাঁড়া বাবা দাঁড়া। এই তোমার এই সেই কি এই তো আন্টি। ও মা, ছবি রাম 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 রাম। নিবি। তুমি জীবন্ত হয়ে যাও তো প্লিজ। ভূতু না। ওরে বাবারে, তুই আন্টির কাছে থাকবি, আন্টির কাছে। এ কি? ওইটা আন্টি। এই এই একটু কৃষ্ণা। ওরে বাবারে। অপু আঙ্কেল, হ্যাঁ কিছু করো প্লিজ। আচ্ছা দাঁড়াও সবাই শান্ত। আস্তে
আস্তে, আমি দেখছি, আমি দেখছি, আমি দেখছি, আমাদের ছেড়ে যেও না। আমি দেখছি। ভূতু বাঁচা না। এই তো ডেঞ্জারাস ভূত তৈরি হয়েছে, আমি বুঝতেও পারিনি এটা হয়ে যাবে। তুই তো এর জন্য গাড়ি, তার জন্যই তো হয়েছে। এরকম হয়ে যাবে কেন করলি তুই? দরকার নেই, এখন আংটিটা আছে, আংটিটা বেঁচে যাবো। রক্তিম আংটিটা পরে না তো, ওয়্যার করে নে আংটিটা। হ্যাঁ এই তো। আমার মনে হচ্ছে এই ভূতটাকে তাড়ানোর জন্য এই ওঝা লাগবে, একটা ওঝা লাগবে। ওঝা আছে নাকি? ওঝা ওঝা। এই ভূতটাকে তাড়াও না। বাচ্চাদেরকে ভাজাকাছি ইয়ার কি হচ্ছে? কি হলো দীপু ঠাকুর? আর ইউ ফিট? আরে বাবা কিছু তো সে করো। উফ কিছুই সে করে না রে বাবা। আরে দীপু ঠাকুর সে করো। কি হলো? আরে যা দীপু ঠাকুর কি হলো? দীপু ঠাকুর ও দীপু আঙ্কেল, দীপু ভূত হয়ে গেছে। দুটো ভূতে মিলে গেছে। আমরা মরে যাবো, আমরা মরে যাবো, আমরা মরে যাবো। আপনারা বাঁচাতে পারেন। আমি ম্যাজিক ডাক্তারে দিচ্ছি। দাগে এবার আসতে পারবে না। একটা দাগ হয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ হয়ে যাও তো। রক্তিমকে চাই আমার। আরে রক্তিমকে নিয়ে যাও না রে বাবা। এবার রক্তিমকে নিয়ে যাও। এবার আরে কিচ্ছু হবে না। এই দাগে দেখলে দাগে পা দিলেই সব খাবে, কিচ্ছু হবে না। আবার আসবো। রক্তিমকে চাই, রক্তিমকে চাই। আংটি ভূত আংটিটা ধরে বসে আংটি আংটি। এই মরেছিল তো, আরেকবার আসবে। Get lost. Hey ghost, get lost. আসুন আসুন Baby, baby, আসুন। আসুন, তুমি কোথায় গেছিলে? আপনারা আসুন। তোদের তোদের ব্যবস্থা করতে এইখানটা আপনারা এইখানটা একটু এগিয়ে দাঁড়ান। হয়েছে কি
বাড়িতে হঠাৎ করে দুটো ভূত ঢুকে পড়েছে, বুঝতে পারছেন? তাই এরা এই ওঝা ডেকে ঝাড়ানোর চেষ্টা করছিল, সেই ওঝাও একটু ব্যাগড়া দিচ্ছে। তো আমাদের তো ভূত তাড়ানোর একটা বাংলা মেথড আছে না? কেলাও কেলান কেলাও কেলান এই তো কেলান। কাকে কে? ওই যে ওই দুটো যে যাকে। আমার এই লালটাকে ভালো লাগছে। হ্যাঁ এই কি হচ্ছে? এই হ্যালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, এই ভালো আছি। এই আমাদের মালা এই রক্তিম, ও, কি রে ঘেমে ভূত গেছিস গেছে, কেন? ভূত গেছে। তোমরা যা করেছো এতক্ষণ, কি করেছে রে? কি হয়েছে রক্তিম? এই আমরা কি করলাম রক্তিম? কি হয়েছে বলুন তো? যাও এখান বুঝতে থেকে। পারছিস না তো? বুঝতে পারছিস না? না। কি করেছিলি? যা তা করছিলি, ভাগো তোমরা এখান থেকে। করছিলি। চিনতে পেরেছো বেবি? কারা এসছেন? যাও, আলাপ করো, আলাপ করো। হাই হ্যালো হাউ আর ইউ? I'm fine, how are you? ইয়েস ইয়েস ফাইন ফাইন। তোমরা বাচ্চা দুটোকে নিয়ে ঘরে যাও। আচ্ছা, এই ধরনের ভূত দেখার অভিজ্ঞতা হয়েছে আগে কখনো? না এরকম হ্যাঁ, এরকম ভূত তাড়ানোর। না না ভূতের কিন্তু ভয় আছে। আচ্ছা, ভূতের ভয় আছে? হ্যাঁ, হ্যাঁ, বাহ, দুজনেরই আছে। না আমার না আমার ভীষণ আছে। আমার মনে হয় যে সবসময় ভয় মানে দেখিনি কখনো, প্রেমের মতোই আর কি। প্রেম আর আমার ভূত দেখা যায় না, প্রেম আর ভূত দেখা যায় না। কিন্তু কিছু কিছু ওই সার্কিট হাউসে থাকলে না, হ্যাঁ, হ্যাঁ, একটু নড়লেই মনে হয় ভূত কি। কি হলো? এ কি রে? পেছনে গিয়ে আবার এই দাঁত। আবার দাঁত? আচ্ছা ঠিক আছে। আবার এই বড়রা কথা দাঁতটা বলছি। কি হয়েছে কি? আমি বুঝতে পারছি। এ কি হচ্ছে কি? আচ্ছা তোমার টেনে আরে কি? গুবলু গুবলু গুবলু। আচ্ছা চল চল এই তোমার না, যাবো না। আচ্ছা ও যাবে না। আচ্ছা তাহলে দাদা তুই ওকে সামলা, মানে বুঝতে পারছি না কি আমি টেনশন করছিস। কাকে সামলাবো দেখছি। একটু লাঠিটা দিন। দে তো। এ, আবার আবার যেটা বলছিলেন ওই ভয়ের ব্যাপারটা, সার্কিট হাউস। সার্কিট হাউস ওটা কিন্তু ভয় লাগে। মানে আমি মোটামুটি হোটেলে সার্কিট হাউসে সব লাইট জ্বালিয়ে ঘুমোই, আর যেদিকটা দরজা সেদিকে ফিরে শুই না, উল্টো দিকটা। দেয়াল ঘেঁষে, দেয়ালের ধার ধরে এরকম করে। দেখিনি কখনো, কিন্তু ভয় আছে। কিন্তু আমার খুব কৌতূহল আছে, আমারও আমি ভূত দেখতে চাই। চাই, মানে হ্যাঁ। কোনোভাবে আহ্বান করাটা হয়েছিল। যদি কি করে সে, হ্যাঁ। কি বলবে, সে চা খেতে ভালোবাসে না অমলেট খেতে ভালোবাসে? বাহ, কি ইন্টারেস্টিং। ভূতে চা খেতে ভালোবাসে না অমলেট খেতে ভালোবাসে? তুমি কি কখনো দেখেছো ভূত? ভূত? হ্যাঁ? আমি তো নিজেকে রোজ আয়নায় দেখি, রোজ দেখি। তা আমরা আলোচনা তো করবোই। বসা যাক। এখন একটু বসা যাক, ওনারা একটু রেস্ট করুন, বুঝতে পারছেন? তা গেস্টদের সঙ্গে আমরা আসলে একটু খেলাধুলো করি, মানে বেবি। এসে গেছে বেবি, আমার বেবি। ও হাই হাই। আমি শর্মিলা। হ্যালো। 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 শর্মিলা সুন্দর। সুন্দর আমি না ছোটবেলা থেকে সুন্দর, মানে বিয়ের পর সুন্দর হয়েছে সেটা আলাদা ব্যাপার, এমনি ছোটবেলা থেকেই সুন্দর। বেবি আমার খুব ভালো লাগছে গেস্ট ওদের দেখে, খুব আনন্দের কথা। আমি খুব আনন্দ পেয়েছি। আচ্ছা। বেবি আমার একটা কোয়েশ্চেন আছে। করে ফেলেন। বলছি রেড ড্রিঙ্কিং ওয়াইফ, মানে ওয়াইফ কি ড্রিঙ্কিং করে রেড হয়ে গিয়েছিল? কমপ্লিকেট করছে ব্যাপারটা। ও বলতে চাইছে লাল পান বিবি, ও বিটল লিফ, বিটল লিফ পান। বিটল লিফ পান। আমি খোঁজার চেষ্টা করছিলাম। আমি তো সারা জীবন খুঁজেই মরছি ওই জন্যে। এইটা খুঁজছি কিন্তু পাচ্ছি না। আচ্ছা আমি একটা প্রশ্ন করবো তোমাকে, হ্যাঁ প্লিজ করুন তো। ইয়েস। তোমার চুল এত কোকড়া কেন? আমার আগে স্ট্রেট ছিল, বিয়ের পরে সেই সংসারের যা যন্ত্রণা যা জ্বালা সব চুল কুকড়ে গেছে। ও যন্ত্রণায় কুঁকড়ে যায় মানুষ। প্রচন্ড প্রচন্ড গামছা অব্দি নেই মাথা মোচার। হ্যাঁ এই, আমরা খেলবো। তো কি দিয়ে মোছো? কি দিয়ে মুছবো? নিংড়ে নি চুলটাকে। ও আচ্ছা। আচ্ছা এবার একটু কনসেন্ট্রেট করি গেমে, অনেক হ্যাঁ, তো আমার তো তাই অনেক মনে বকলে। হয়। হ্যাঁ এবার একটু কি গেম কনসেন্ট্রেট খেলবো করি। একটু বোঝাও। হ্যাঁ এবার আমি গেমটা বুঝিয়ে দিই। আচ্ছা। এই গেমটা হবে দুটো টিমে। একটা টিমে থাকবে তুমি আর শতাব দিদি, বাহ। আর একটা টিমে থাকবে দীপু ঠাকুরপো আর অর্জুন দা। বাহ, আচ্ছা এটা জোরে ক্লাব করে দাও এর জন্য। থ্যাংক ইউ। মানে এই প্রথম কোনো মহিলার সঙ্গে আমার টিমে অ্যালাউ করলো, নিজেই ছেড়ে দিয়েছে। না, আমি শেফ আমি শেফ। শেফ শেফ। তাহলে দাদা। আমরা আমায় ডাকা হলো? তোমায় ডাকা হলো। আচ্ছা দীপু একটু কনসেন্ট্রেট করি খেলায় আমরা। হ্যাঁ, আচ্ছা চল। হা 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 করো না। আমি ডিপ। এবার বোঝাই খেলাটা বুঝে অনেক কথা হয়েছে। এবারে এই যে আমি টিমে ভাগ করে দিলাম, এবার আমার কাছে দুটো বক্স আছে, সেই বক্স দুটোতে চিরকুট রাখা আছে। বক্স আছে। হ্যাঁ চিরকুটগুলোতে এবার যা লেখা আছে সেটা অভিনয় করে বোঝাতে হবে না,
হবে না। মুখে বলেও বোঝাতে হবে না। হবে না। একমাত্র বোঝাতে হবে ডর করে, ডর ডরা করে ডর করে। একে, একে। ও, হ্যাঁ, ডর, মানে ডর, এটা yes, বোঝাতে ডর, হবে। ডর। এবার যে ওই চিরকুটটা দেখবে সে ডর করে তার পার্টনারকে বোঝাবে। আচ্ছা ঠিক আছে। বাট কোনো কথা, কোনো ওয়ার্ড, কোনো নাম্বার ইউজ করা যাবে না। প্লিজ প্লিজ কাম। বেবি এসো, কাম। টাইম স্টার্ট নাও। দুটো ভিক্টরি। 2 2 2 টাকা। 2 টাকা। ইয়েস, গুড, ভেরি গুড। এটা রসগোল্লা তো। আর কি কি হতে পারে? আর কি কি বলো? রসগোল্লা, আর কি কি বলো? মিষ্টি, আর কি কি হতে পারে? 2 টাকার সন্দেশ, ওটা ওরকম দেখতে কি হতে পারে? দেখো ভালো করে গুজিয়া। দেখো। 5 2 টাকার 5। তারপরে 2 টাকার 5টা গুজিয়া। আচ্ছা, আমি হেল্প করেছি তো। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু, সেঞ্চুরি ম্যাডাম। সেঞ্চুরি ম্যাডাম? মোস্ট ওয়েলকাম ম্যাডাম। সেঞ্চুরি ম্যাডাম কেন? শতাব্দী। শতাব্দী ম্যাডাম। এটাও বাংলা তো, বুঝতে একটু অসুবিধা হয়। দীপু, কে যাবে তোমাদের টিম থেকে? নাও দীপু, টাইম স্টার্ট নাও। ছেড়ে দিন, আমি বোঝাচ্ছি অন্যভাবে। হ্যাঁ হ্যাঁ এটা তো একটা মেয়ে, কিন্তু বৈশিষ্ট্যটা কি? মেয়ে ঝগড়া। ওটা যদি মেয়ে হয়, ওটা কে? এটা মালকিন না, মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শাশুড়ি। শাশুড়ি। তার ফার্স্টটা, ফার্স্ট। দরজা। দরজাল শাশুড়ি। আচ্ছা, এবার নেক্সট। হ্যাঁ, নেক্সট। টাইম স্টার্ট নাও। এটা কি বোঝা যাচ্ছে কিছু? ইঁদুর, ছুঁচো। আমি তো তেলাপিয়া মাছ ভাবছিলাম দাদা। হ্যাঁ তোমাকে তো ভাবতে হবে না। হ্যাঁ। ছুঁচোয় ডন দিচ্ছে, এইটা লেখা ছিল। না, লাস্টেরটা বোঝাতে হবে। লাস্টেরটা কিভাবে বোঝাবে? মারছে। পেটে ছুঁচোয় ডন মারছে। এবার 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 গেস্টো। ব্যাস এইবার আমি ধারাবো, কিছু মনে করবেন না স্যার। নাও, টাইম স্টার্ট। পা, হাঁটু, হাঁটু, হাঁটু। মানে এই ব্যাপারটা বলবো আর কি, কি পুরো ব্যাপারটা। হাঁটুর মালাই চাকি। একজন দাড়িওয়ালা মানুষ, হ্যাঁ ঠিক আছে, বয়স্ক, একদম। হাঁটু, বয়স্ক। যে দুটো শব্দ বলেছো আমি কিন্তু কোনো ক্লু না, দিচ্ছি না। না, ওই দুটোতেই হাঁটুর বয়সী বোধ হয়। হাঁটুর হ্যাঁ। বয়স। হাঁটুর বয়সী। বাংলায় তো একদম। এই তো, এটাই লাস্ট, এটাই লাস্ট। লাস্ট। নাও, টাইম
স্টার্ট নাও। পাউরুটি, টুপি, ঘুঁটে, গোবর, গোবর, গণেশ, গোবর, গোবর গ্যাস, গোবর ছানা, গুবরে পোকা। টাইম স্টার্ট নাও। মানে এটা কি পাখি 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 তো? হ্যাঁ, সে করতে থাকো। আচ্ছা, এখান থেকে শকুন। বলতে থাকো বলতে থাকো। এই যে এখান থেকে ভালো, আরো ভালো দেখতে পাবে। নাও। মুখে কি নিয়েছে? মুখে একটা লম্বা সাপের ওটা? মতো কিছু একটা নেই। কে রে? সাপের মতো? ঈগল ঈগল। ড্রেস পরা একজন মহিলা। হ্যাঁ, Dress. কিরকম ড্রেস? ড্রেসটা কিরকম? দেখে কিরকম মনে হচ্ছে ড্রেসটা? ফাটাফাটি। এটা আর কি কি মনে হচ্ছে? স্টাইল স্টাইল। ইয়েস, কি ভাবলাম। স্টাইল ঈগল। স্টাইল ঈগল কেউ বলে? হ্যাঁ, কে স্টাইলিশ বলে? ঈগল। ভেরি এটা ডিফিকাল্ট। অসম্ভব ক্ষমতা লাগে। আচ্ছা, এবার বলে দিই কে উইন করেছে? আমরা। এই খেলায় উইন করেছে আমার বেবি আর সেঞ্চুরি ম্যাডাম। একটা জোরে হাততালি। कोई बात नहीं, कोई बात नहीं। এবার আমরা পরের গেমে চলে যাব। যাবো, কি গেমে যাবো? এবারে পরের গেমটা একটু দীপুকে হ্যান্ড ওভার করলাম, হ্যান্ড ওভার? কারণ আমি খুব হাঁপিয়ে গেছি। এইবার এই খেলার জন্য আমার আরো দুজনকে দরকার। তারা হলেন ভূতু এবং রক্তিম। চলে আসো ভূতু, রক্তিম। হ্যাঁ, চলে এসো চলে এসো। কোথায়? যাও রক্তিম, তুমি ওখানে শতাব্দীদির পাশে চলে যাও। আমি? তুমি ভূতু ওখানে চলে যাও। এবার ব্যাপারটা হচ্ছে খুব ইজি আর কি। এইখানে কয়েকটা চিরকুট আছে, সেই চিরকুটের মধ্যে কয়েকটা শব্দ লেখা আছে। সেই শব্দগুলো আপনাকে ওই ডায়াগোনালি গিয়ে দাঁড়িয়ে কিছু শব্দ ইউজ না করে, মানে কিছু মানে উচ্চারণ না করে শুধু অভিনয় দিয়ে বোঝাতে হবে। কেক ওকে বোঝাতে হবে? পুরোটাই আপনি বোঝাবেন, মানে যতবার মানে এই খেলায় বড়রাই খালি ছোটদের বড়রাই বোঝাবে? ছোটদেরকে বোঝাবে। আচ্ছা, যেহেতু আগের যে গেমটা খেলা হলো সেটাই আমি ধরিয়েছি এবং শতাব্দী ম্যাডামরা জিতেছেন, সেই জন্য শতাব্দী ম্যাডামদেরকে দিয়েই শুরু করব। বাহ। চলে আসুন ম্যাডাম, এখানে এই দিকটায় চলে আসুন। Your time starts now. ফুল। হ্যাঁ, কালী ঠাকুরের হাতে ফুল। হ্যাঁ, কি ফুল? জবা। Time starts now. ফুল। ফুলে গন্ধ। গোলাপ। আরে কি আবার? তোকে একটু আজে আন্টি, অল দ্য বেস্ট। Time starts now. এটা কি দেখাচ্ছে বলো? পাখি। না, এইটা কি বোঝাচ্ছে? এইটা কি? গাছ। ওটা উঠছে বোধহয়। পোকা। কাঠবেড়ালি। ভেরি গুড। Your time starts now. ঠান্ডা লাগছে। টুপি। জ্যাকেট। কোট। না, সোয়েটার। Yes.
Your time starts now. টুপি। বলো। মানুষ একটা টুপি পরেছে, মানে টুপি টেনে নিয়েছে। হনুমান। হ্যাঁ। চুল কাটছে মাধব। আমি বলি মাঙ্কি টুপি। Monkey cap. না, হনুমান Monkey টুপি। cap. বাবা। Time starts now. থালা আছে, থালা আছে, ও চামচ দিয়ে খাচ্ছে, চামচ, কাটা চামচ, চাউমিন। Yes. এইবার লাস্ট, এটাই লাস্ট। খাবার জিনিস আছে মনে হয়। Your time starts now. থালা, হাতে করে খাচ্ছে, চিকেন, মাটন, মাটন খাচ্ছে, মাটনটা কি? হ্যাঁ হ্যাঁ। বলো খাওয়ার নামটা বলো। মাটন কোরমা, আর মাটন কিমা, আর মাটন বিরিয়ানি। Your time starts now. ঘোড়া, দাঁড়া বলছি, লাফি লাফি যায়। হ্যাঁ বুঝে গেছি, কিন্তু নামটাই মনে আসছে না। লাফি লাফি যায়, ক্যাঙ্গারু। ভেরি গুড। এই রাউন্ডে সব কটা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেরে ভূতু এবং অর্জুন দা জিতে গেছে এই রাউন্ডটা। আচ্ছা, আমাদের তো খেলা শেষ হয়ে গেছে তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমাদের একটু দরকার আছে। দুজনের জন্য রয়েছে ফিয়ামার তরফ থেকে এই গিফট হ্যাম্পার্স। ফিয়ামা দিল কো দে লিফট, থ্যাংক আর ইউ। অর্জুন দা স্কিন কো দে বাউন্স। সবাই জানেন এবার রাউন্ড জবাব চাই, জবাব দাও। এই রাউন্ডটা হচ্ছে আমরা দেখব কতটা কনসিস্টেন্টলি, কনফিডেন্টলি এবং সাকসেসফুলি তোমরা আমাদের প্রশ্নের উত্তর দাও। তো আমরা শুরু করছি জিন্দাকে দিয়ে। বোঝা গেল না? শতাব্দী। জিন্দাবাদ শুনে আমরা ছোটবেলায় বড় হয়েছি, চারিদিকে কিছু হলেই আগে জিন্দাবাদ জিন্দাবাদ। তো এই শব্দটা শুনলেই রেগে যায়, শুনলেই। আমরা তখন শব্দের মানে বুঝতাম না, হ্যাঁ। বা এটা কোনো পলিটিক্যাল পার্টি, ওসব তো কোনো ধারণা নেই না। সময় বাবা বলতো জিন্দাবাদ জিন্দাবাদ, ওটাকে বলতো যে আমার, কারণ কারণ ওটা আমাকে রাখাতো। জিন্দাবাদ নাই ভাবতাম আমাকে বাদ দিয়ে দিচ্ছে। ডাক নাম হচ্ছে জিন্দা, যে কারণে আমি প্রথম ডেকেছিলাম। কে দিয়েছিল এই নামটা? মা। কেন, কোনো কারণ আছে? সব মজা করে এই জিন্দা হয়ে চলে খুশি। তখন আমি কিন্তু আর কিছু, যতক্ষণ বায়না করতাম, বলতাম বলো না লাস্টই বলতাম বাবাকে, কি আর আমি কি বলবো, লোকে বলবে নিজের মেয়েকে নিজেই বাদ দিচ্ছে। হ্যাঁ। ওদের সিম্প্যাথি হতো আর কি। নামটা কিন্তু জিন্দা। কিন্তু একটা জিনিস দেখো, দাদা দিদি ছাড়া আমাকে কেউ ডাকতে পারে না। শতাব্দী, জিন্দা, এটা এক্সেলেন্ট, একদম না, এটা এক্সেলেন্ট। অর্জুনদার বেড়ে ওঠা কোথায়? রাজস্থানের একটা খুব মানে গ্রামও বলবো না, ওটাকে ইংরেজিতে হ্যামলেট বলে, মানে এতই অজ একটা, যেখানে 25টা ঘর ছিল। কি নাম জায়গাটা বলুন? মালসিসার। মালসিসার ঝুনঝুনু ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আচ্ছা, তোমার বাবা কি করতেন ওখানে? বাবা ডাক্তার, 5 পুরুষ ডাক্তার তো। আচ্ছা, আমার ঠাকুর দাদা প্রথম রেডিওলজিস্ট, বেঙ্গলি রেডিওলজিস্ট, বাবা। ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা জিন্দা, প্রথম রোজগার করে একটা আলমারি কেনার কথা ছিল,
তো সেটা কি কেনা হয়েছে আদৌ? আসলে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার বাবার একটা খুব শখের আলমারি ছিল, বাবা খুব শৌখিন বলে কাঁচের, এখন এগুলো পাওয়া যায়, তখন কাঁচের চারদিকটাই কাঁচ, আমাদের স্যুট ফুট ঝোলানো থাকতো আর কি, দেখা যেত এরকম একটা। তো আমার দাদার আর কি মারামারি হলে, দাদার না এক এক সময় একরকম ভক্ত হয়, তখন ঠাকুরের ভক্ত হয়ে গেল, তোকে মেরে এসে যখন ও মারতে আসতো তখন আমি ঠাকুর প্রণাম করতে শুরু করতাম, যাতে ও মারতে না পারে, তখন যতক্ষণ প্রণাম ও মারবে না আর কি, প্রণামটা শেষ হলো তারপরে ও মারবে। তো এরকম করতে করতে একদিন আলমারিটা এরকম জায়গায় ছিল, তারপরে ও এসে মারতে শুরু করেছে, আমি গিয়ে ওই আলমারিটা ও পড়েছি, পড়লে কাঁচটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ভেঙে গেল, এবং কাঁদতে আরম্ভ করলাম ভয়ের চোটে। আমি প্রথম বললাম আমি চাকরি পেয়ে আলমারিটা করে দেবো, মানে ওটা আমার ভীষণ মানে প্রথম স্পন্টেনিয়াস, মাঠটা পড়ার আগে আমি প্রথম রোজগার করেই একটা আলমারি কিনে দেবো, আমায় মেরো না। তারপরে সেই আলমারিটা বাবাই আমার পরে করে নিয়েছে, আমার আর করে কেনা হয়নি। আচ্ছা অর্জুন দা, ছোটবেলায় নাকি শুনেছি তুমি ভূত দেখেছিলে? দেখে ফেলেছিলাম মনে হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমি বলছি যে একটা বাউড়ি বলে ওখানে। বাউড়ি মানে কি, ওখানে তো বৃষ্টি আশায় বসে থাকি আমরা সবাই রাজস্থানে। এখন ট্যাপ ওয়াটার এসছে, এখন কানাল এসছে, রাজস্থানের চেহারা এখন একদম পাল্টে গেছে। আমাদের সময় সে বাউড়ি হচ্ছে যে একটা কুয়ো, কিন্তু কুয়োটা আছে, কিন্তু কুয়োতে যাবার সময় এইটুকুটুকু সিঁড়ি। কেন এইটুকুটুকু সিঁড়ি? প্রায় 1000 ডেড়েক সেই সিঁড়ি নেমে কুয়োর অবধি পৌঁছানো যায়। কেন? ওখানে যারা গরু বাছুর চড়তো, ছাগল চড়তো, তারা ওই সিঁড়ি বেয়ে বেয়ে যেত, ওখানে জল খেত। কেন? গ্রীষ্মকালে তো জল নেই কোথাও। আর দুদিকে গম্বুদের মতন যারা বিশ্রাম নেবে, যারা ওই গরু বাছুর চড়ায়, তাদের জন্য জায়গা করা ছিল। এবার কি হচ্ছে, ট্যাপ ওয়াটার এসে গেছে, নলের জল যখন এসে গেছে তখন ওগুলো অবসলিট হয়ে গেছে। অবসলিট যখন হয়ে গেছে তখন তাতে পোকা মাকড় সাপ খোপ সব এসে গেছে, কেউ যেতে চায় না, কেউ যায় না। আস্তে আস্তে কেউ বলেছে যে ওখানে ভূত থাকে, কেউ বলেছে ওখানে অনেক আমি দেখেছি, কেউ বলেছে রাত্রিরে নড়ছিল, আওয়াজ করছিল, এইসব হয়। কেন? কেউ যায় না তো ওখানে ভয়ের চোটে। আমার বয়স তখন 11 বছর। বন্ধু বান্ধবরা আমাকে বললো যে তুই যদি ওখান থেকে 1 ঘটি জল আনতে পারিস রাত 12টার সময় 2 টাকা পাবি। আমি বললাম যে যাব। আমি গেছি, ঘটি নিয়ে গেছি, এবং নানান রকম আওয়াজ। এই যখন নাপছি, নাপতে নাপতে হঠাৎ আমার মনে হলো একটা আওয়াজ হচ্ছে, সেটা আওয়াজটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এই দুদিকে যে গম্বুজগুলো ছিল, এই হঠাৎ দেখি ওইখানে একটা কালো মতন, এই এত বড় মানুষ সমান লম্বা একটা বেলুনের মতন এরম এরম নড়ছে, এরম এরম হচ্ছে, এরম, আর আওয়াজটা ওইখান থেকে আসছে। আমার মনে হলো যে হয়তো মেরে ফেলবে, কিন্তু যদি দেখা যাক কি করে। আস্তে আস্তে ঘটি ডুবিয়ে জলটা নিয়েছি, তখনও কিছু করছে না, সে নড়ছে। এইবার আস্তে আস্তে এরম করতে করতে চলে এসেছি। চলে তো এসেছি, 2 টাকা অর্জনও করেছি, কিন্তু আমার কিন্তু রাত্রে ঘুম শান্তি নেই, মনে শান্তি নেই। স্কুল বাঙ্ক করলাম, এবং ওইখানে ব্যারেন জায়গাটা, রিমোট এরিয়া, ওইখানে আমি গেলাম। দিনের বেলা অ্যাটলিস্ট দিনের বেলা কি দেখা যায়। গিয়ে আমি যেটা দেখলাম অপু, এই এত বড় বড় ওখানে ঘোড়ামাক্ষি বলে, জানিস তো? ঘোড়ামাক্ষি, ঘোড়ামাক্ষি মানে মৌমাছি নয়, মানে মধু নেই। আচ্ছা, মধু হয় না। ওরা যদি একজনকে তোকে কামড়াতে যায় না, একে কামড়াবে না। সেই মাছির চাক, আর সেই চাক থেকে আওয়াজ আসছে, ওদের পাখার আওয়াজ এবং মুখের আওয়াজ। আর তারা যখন নড়ছে, এদিক ওদিক যাচ্ছে, তখন পুরো চাকটা এরম হচ্ছে, এরম হচ্ছে, এরম। সেটা রাতের অন্ধকারে সেটা ঠিক মনে হয় যে একটা কোনো জিন্নাত কিংবা একটা ভূত দাঁড়িয়ে আছে যে তোকে দেবে। এইরকম ভাবে ছোটবেলাটা কেটেছে। আচ্ছা, তুমি যে এত বছর রাজস্থানে ছিলে, রাজস্থানী ভাষায় তুমি সড়গড়? আমি রাজস্থানীদের শিখিয়ে দিতে পারি রাজস্থানী। একটু শুনি। मैं तेरे बता रहा हूँ कि मैं राजस्थानी सिखा दूँ। कोई भी मारवाड़ी आ जाए मेरे सामने, मैं राजस्थानी में ना सिखा दूँगा। আচ্ছা অর্জুন দা, তুমি তো আমরা সবাই জানি সাকসেসফুলি খুব ভালো গান গাও, ভীষণ ভালো গান গাও, কিন্তু সে হেন অর্জুন চক্রবর্তী প্রথম গান গাইবার এক্সপিরিয়েন্স কেমন ছিল? প্রণাম করে নিচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে আমি না, এই আজকে তোরা যেটা দেখছিস, একটা আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। ক্লাস 4 না 5, হ্যাঁ ইয়েস 5-এ আমাদের একটা ফাংশন হচ্ছে, মানে হয় না স্কুলে যে ফাংশন হয়, তা আমার ভীষণ ইচ্ছে যে আমিও পার্টিসিপেট করবো, গান গাইবো। গান গাইবো,
কিংবা অ্যাক্টিং করব, আমাকে কেউ নেবে না। মিসেস ইন্দ্রা আন্টি ছিল, ইন্দ্রা জৈন, শি সেড নো, একদম না, একদম না, তুমি তুমি ভীষণ দুষ্টুমি করো, কিছুটা করবে না, তোমাকে পার্টিসিপেট করবে। আমি থামের আড়ালে দাঁড়িয়ে ওদের চলা বলা নাচা গাওয়া দেখছি। আমি জানি না আমি কখন গাইছি, গাইতে গাইতে কখন জানি না হেডমিস্টার সুনীলা রয় তিনি এসে দাঁড়িয়েছেন, আমার সব মনে আছে নামগুলো। দাঁড়িয়ে বলছে তুমি খুব ভালো গান গাও। আমি না না, আমি গান গাই না, আমি এমনি দেখছিলাম। বলে না না, তুমি খুব ভালো গাও, আমি তোমাকে মিউজিক টিচারের কাছে নিয়ে যাচ্ছি, উনি যদি অ্যাপ্রুভ করেন তুমি গাইবে। বাহ। আমি ভয়ে ভয়ে, কারণ মিউজিক টিচার নাম হচ্ছে নাগরমাল, এখনো মনে আছে। স্যার নমস্কার। ওনার গলা, অপু আমি তোকে বলছি অমিতাভ বচ্চন যদি 3 ডবল করা যায় আর তার যদি সর্দি লেগে যায়, এরকম আমার এসে আমি বললাম যে তো ম্যাডাম বললেন যে কিছু বলা যাচ্ছে না, কিন্তু ওর চিড়বিড় করছে যে ওই আবার একটা দুষ্টু ছেলেকে আবার ঘাড়ে চাপিয়েছে, একে শেখাতে হবে, কিচ্ছু জানে না। গানা গায়েগা, হ্যাঁ बैठ मेरे करने, मैं जहाँ गानू না সা বললু मैं সা বল, উনি না বেলো টেনে। এবার আমি ভাবছি গান গাওয়াটা তো জোনের বাইরে, সা রে গামা এটা আমি জানতাম না। আমি যে সা এরম ভাবে যদি বলা যায় তাহলে আমি গান শিখে যাবো। আচ্ছা, ওটাই একমাত্র শিক্ষা। একদম সততার সঙ্গে আমি নিজের কচি গলাটা যথাসম্ভব ওনার মতন করে আমি সা বলেছি। উনি ভাবলেন আমি ওকে ভাঙচাচ্ছি, কি মার মারলো আমাকে জানিস, মেরে বললো যে তোর কোনোদিন কিছু হবে না, তুই কিচ্ছু করতে পারবি না জীবনে, তুই গানে কোর্স করেছিস, কোনোদিন কিছু হবে না বলে সে বাবাকে চিঠি পাঠালো। তখন কাকা বললো, আমার কাকা তখন ওখানে ছিল, বললো যে তুই কি করেছিস? তো আমি বললাম যে আমি ভাবলাম যে উনি ওরম করে গাইলে শিখে যাবো। বলে হ্যাঁ এটার মধ্যে একটা পয়েন্ট আছে, কাকা বলে এটার মধ্যে একটা পয়েন্ট আছে, কারণ ও ভেবেছে যে ওরম করে। কিন্তু কে কার কথা শোনে, মানে প্রায় দিন 15 মানে আমাকে নিয়ে হুল্লোড় হলো। মানে আছে ও বল এখনো যখন স্টেজে মানে কোথাও হয়তো বলতে গেলে মনে পড়ে না। আচ্ছা জিন্দা, পাড়ার সব থেকে সুন্দর ছেলেটা যখন অন্য কোনো মেয়ের জন্য ওয়েট করতো, কিরাম লাগতো গো? সত্যি আমার স্কুলের সামনে আমার এখনো মনে আছে, পিঙ্ক ঠোঁটটা ছিল তখন ছেলেটার আর কি, ফর্সা, খুব খুব সুন্দর ছেলে ছিল, আর মানে এরিয়া সব থেকে সুন্দর ছেলে ছিল। এবারে না ও দাঁড়িয়ে থাকতো রোজ, আর আমাদের সবাই জানলা থেকে, ক্লাস থেকে, আমাদের ক্লাস 9-এ সবাই উকি মেরে দেখতাম, ওখান থেকে দেখা হতো যে ছেলেটা কার জন্য, তখন দেখা গেলো একটা অন্য মেয়ে, ক্লাস 10-এর একটা মেয়ের জন্য দাঁড়িয়ে থাকে, পুরো এলাকা সবাই তাই জানে ওর জন্যে। তো বললো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হতো। তারপরে একদিনকে আমার একটি বন্ধু এসে বললো ও তোর সঙ্গে দেখা করতে চাইলাম। কেন আমার সঙ্গে কেন? বললো ওনাকে আমার জন্য দাঁড়িয়ে থাকে। সেটা একটা বিরাট ব্যাপার না? সেই ভদ্রলোকের সঙ্গে এখন কি দেখা করার ইচ্ছে? আচ্ছা আমার ভীষণ আছে, ভীষণ আছে। কোথায়? কিন্তু তারপরে দেখা হলো একদিন যখন আমি সিনেমায় আসলাম, দেখা হলো, আমি বললাম আমি সিনেমা করছি, বিয়ে টিয়ে করবো না। বিয়ে করছি। আচ্ছা, প্রথম বিয়ের প্রপোজাল কত বছর বয়সে পেয়েছিলে? খুব ছোটবেলায়, ক্লাস 4-এ। শোনো, সে কি পাগল ছিল নাকি? আমার তখন টিচার হচ্ছে ক্লাস 11-এ পড়ে ছেলেটা, রোজই আমায় বলতো তোমাকে বাড়িতে নিয়ে যাবো। বলো হ্যাঁ যাবো, তো আমার বাড়িতে রাখবো। আমি হ্যাঁ থাক, আমি মানে বুঝলাম না কিচ্ছু, ক্লাস 4-এর বাচ্চা, এখনকার অনেক পাকা, তখন অত পাকা ছিলাম না। তারপরে বলছে তোমায় গান শেখাবো, আমার বাড়িতেই গান শিখবে। হ্যাঁ সবাইতেই হ্যাঁ। তারপরে একদিন বললো না তোমার আমি বিয়ে করে নিয়ে যাবো। আমি এসে আমার ঠাকুমা, তখন ঠামুকে বললাম ঠামু তোমায় বলছে বিয়ে করবে। ঠামু বলছে দাঁড়াও, বাঁদর হয়ে চাঁদে হাত বাঁধ চাইছো? ঠাকুমা অন্য লেভেলে, সিরিয়াসলি একদম আমি চাঁদ আর কি, ও হচ্ছে বাঁদর। বাঁদর হয়ে চাঁদে হাত বাঁধে আর পথে হবে না। আচ্ছা এরা সবাই এক, ওর বাবাও এরকম? গল্পটা বলে নি অর্জুনের। আমি আর অর্জুনের ছবি করছি, সলিল দত্ত ডিরেক্টর। তখন তো বাবা তো আমার সঙ্গে সবসময় থাকতেন।
সব হিরোরাই আমার সঙ্গে রোমান্টিক সিন করে বলতো, ওফো তোমায় জড়িয়ে বলছি আমি তোমাকে ভালোবাসি, কাকে দেখতে পাচ্ছি? তোমার বাবাকে দেখতে পাচ্ছি, সামনে দাঁড়িয়ে আছে, ক্যামেরার পাশে দাঁড়িয়ে আছে, এরকম অবস্থা। ওর জন্য আমি গেছি বাঁকুড়ায় শুটিং, তখন ভ্যান ছিল না, তুই ভ্যানটা এরকম দাম করে বন্ধ হয়ে যেত, ওই স্লাইডিং তো এরকম কেউ বন্ধ করেছে, আর বাবার হাতের মধ্যে লেগে, না আমরা কথা বলছিলাম, হ্যাঁ কথা বলছে, এমন সময় বাবা এসে দাঁড়িয়েছে, হ্যাঁ তো তাতে কেউ বন্ধ হতে লেগে গেছে, এবং তাদের নিয়ে হয়েছে যেমন হয়, লেগে গেছে বড় ফানো, তো শরীরটা এসছে, কি হয়েছে? বাবার হাতে লেগেছে। কে করেছে? আলাম কে জানো? না অর্জুন করেছে। কে বলছে এটা? সলিল দত্ত ডিরেক্টর বলছে অর্জুন করেছে। তোমরা বসেছিলে না, গল্প করছিলে না? আমি বলছি না অর্জুন সত্যি অর্জুন করেনি। তাই আমি বলছি না অর্জুন করেনি, হ্যাঁ অর্জুন করেছে। গার্জিয়ান সহ্য হচ্ছে না, গার্ডিয়ান পছন্দ করে না শুটিং স্পটে। অর্জুনদার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট একটা মিটিং, সেটা নাকি 10 মিনিটের ছিল, হ্যাঁ সেটা প্রায় তারপর চলে যায় 2.5 ঘন্টা। ঘটনাটা কি? আমাকে অপমান করা হয়েছিল উদয়পুরে, আমরা সিনেমা দেখছিলাম শারাফত বলে ছবিটা, তখন আমি মানে রেজাল্টটারও মানে সবাই পরীক্ষা শেষ হয়েছে আমাদের, তো যে যার বাড়ি চলে যাবো এরকম একটা ব্যাপার, হোস্টেলে থাকতাম। তো যা হয় আর কি, সিনেমা দেখার পরে আমি সিনেমাটাকে কি অ্যাক্টিং কি তখন থেকে ভালো লাগছিল বেশ, যে ওই লাইটিংটা কি করলো, অশোক কুমার যখন এরকম এলো তখন হেমা মালিনী ওখানে দাঁড়িয়েছিল, এইসব। হঠাৎ নাগেন্দ্র গ্রেওয়াল বলে একটা ছেলে আমার সঙ্গে পড়তো, আমাকে প্রচণ্ড উদম গালাগাল দিয়ে আমাকে বললে নিজে ছবি কর, তারপর বড় বড় কথা বলিস। আচ্ছা এমনি আমাদের গালাগাল চলে, যাই হয় ইয়াং, কিছুই মনে হয় না, কেন যে সেদিন এত অপমানিত বোধ করলাম, কেন যে এমন লাগলো বুকে, কাউকে কিছু না বলে আমি ঠিক হোস্টেলে ছিলাম 7 দিন। 7 দিনের মধ্যে সব ঠিক করে নিলাম, এবং ট্রেনে করে আমি কোথায় যাচ্ছি, আমি কার সঙ্গে দেখা করবো সেটাও জানি না, বম্বে। তাহলে ট্রেনে করে সোজা বম্বে? সোজা বম্বে। কিন্তু ট্রেনে যখন আমার চিন্তা হচ্ছে, আমার ঘুম হচ্ছে না, তখন হঠাৎ দেখি যে ওপরের বাঙ্কে একজন ঘুমাবার চেষ্টা করছে, তার হাতে একটা ম্যাগাজিন। আচ্ছা, সেই ম্যাগাজিনটা হিন্দি ম্যাগাজিন, আমি জানি না এখন আসছে কিনা, মাধুরী বলে, খুব ফেমাস মাধুরী। আচ্ছা, মাধুরীতে কি হয় পরবর্তীকালে জানতে পারলাম, যারা ইন্টারভিউ দেয় সেলিব্রিটিরা, তার নিচে ঠিকানা থাকে। আচ্ছা, একমাত্র ম্যাগাজিন যারা ঠিকানা দেয়। ওইখানে গুলজার সাহেবের একটা বিশাল ইন্টারভিউ, মৌসুম হিট করেছে, আর কি করেছেন, কখন কি করেছিলেন, কোথা থেকে এসেছেন, আদ্যপ্রান্ত সব কিছু, এবং নিচে 91-এ পালে হিল কোজি হোম বান্দ্রা। আমি বললাম এই লোকটার কাছে যাব এবং এই লোকটার সঙ্গে দেখা করব। উঠলাম চার্নি রোডে, সেই বন্ধুর কাকা, সে তো খুব সন্দেহের চোখে দেখছে যে কেন এলো হঠাৎ না জানিয়ে, আবার কদিন থাকবে, এসব হচ্ছে। আমি ঠকে নিয়েছি যে কি হবে। পরের দিন আমি চান টান করে চলে গেছি, কোজিওমে গেছি, লিফটে উঠেছি, উঠে বেল দিতে যাব এমন সময় পেছন থেকে আর একটা লিফট উঠলো, 2টো লিফট ছিল, উঠে হঠাৎ গম্ভীর গলা, ভীষণ ভালো গলা, ওরম সিল্ক ভয়েস আমি কিন্তু আজ পর্যন্ত শুনিনি, মানে হোম ডু ইউ ওয়ান্ট। হঠাৎ मैं रोजगार के सिलसिले में कभी कभी उसके शहर जाता हूं तो गुजरता हूं उस गली से। আমি পেছনে ফিরে যাই, ধপধপে যা উনি পরে, একদম সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, আরো ইয়াং, 1980-র কথা বলছি, খোঁচা খোঁচা দাঁড়িয়ে। তো আমি বললাম যে আপনাকেই চাইছি। কেন? আমি এখন কোনো ছবি করছি না, কাজে কোনো রোল নেই। তাহলে আমি তো রোলের জন্য আসিনি, আমি তো আপনার সহকারী পরিচালক হওয়ার জন্য এসেছি। কোথায় থাকো, কি করো, তোমার হিন্দি এত ভালো কেন, তুমি বাঙালি, রাজস্থানের ছেলে মেয়ে, তুই কালকে এসো, আমি তোমাকে 10 মিনিট সময় দেবো, আজকে আমার একদম সময় নেই। আচ্ছা, এই 10 মিনিটটা 2.5 ঘন্টায় পরিণত হলো। এবং আরেকটা কথা বলি তোকে, মানে সেখান থেকে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে, সাদাত হাসান মান্টো থেকে আরম্ভ করে, মুন্সি প্রেমচাঁদ থেকে আরম্ভ করে, জ্ঞানেন্দ্র জৈন থেকে আরম্ভ করে, আমি তো খুব পড়াশোনা ভরেছি, রিডার ছিলাম। করে আমাকে বললেন যে তুমি আমাকে পরশুরামের কুঠারটা ট্রান্সলেট করে দিতে পারবে? বাহ। তাই বললাম হ্যাঁ করে দিতে পারবো। কবে পারবে? আমি কালকে এনে দিচ্ছি। এত তাড়াতাড়ি তুমি পারবে? আমি হ্যাঁ করে দেবো। দিন, গল্পটা দিন। নিলাম গল্পটা, যা উঠে যাচ্ছে আমি বলে নিজের স্যালারিটা নিয়ে নাও। বাইরে উনি ইন্টারকম থেকে বলে দিলেন, মিস্টার গঙ্গাধরন ছিলেন তখন, আচ্ছা স্যালারি কি? টাকা দিচ্ছে তো দিচ্ছে। আমি তখন বুঝে উঠতে পারছি না যে এত টাকা কেন দিচ্ছে। মানে তখনকার দিনে অত টাকা আমি দেখিনি। মানে কি হয়, আমরা তো স্টুডেন্টস ছিলাম, হোস্টেলে যে টাকা বাড়ি থেকে পাঠানো হতো
15 কিংবা 17 তারিখের মধ্যে শেষ হয়ে যেত। তা আমি আর থাকতে না পেরে আমি বলি যে কি মানে কি ব্যাপার, কেন এইটা কি বলে তোমাকে 7 মাসের স্যালারি দেওয়া হচ্ছে। ওই সেগমেন্টটা থার্ড অ্যাসিস্ট্যান্টের সেগমেন্টটা 7 মাস ধরে কেউ নেই, উনি সেটা একসঙ্গে দিয়ে দিয়েছে আমাকে, যাতে করে আমি এস্টাবলিশ পেয়ে গেছো। হ্যাঁ, যাতে করে আমি এস্টাবলিশ হতে পারি বম্বেতে। জিন্দা, তুমি তো কনফিডেন্টলি এত বছর ধরে অভিনয় করছো, তো ইন্ডাস্ট্রিতে আসাটা কিভাবে? ছোটবেলা থেকে স্কুল টুলে সব জায়গায়, পাড়ায় ডান্স ড্রামা আমি আছি, স্পোর্টসে আমি আছি, সবাইতেই আমি আছি আর কি, কিছুতে পিছিয়ে যাব না আর কি। সেখান থেকে ওই বিজয় রায় ছিলেন আমাদের সাংবাদিক বন্ধু, তিনি বলেন টিনা দীনেন গুপ্তের ছবি করছে, টিনা বলে টিনার জন্য মেয়ে খুঁজছে। তখন বাড়িতে রাজি করানো হলো যে টিনার জন্য। আর তখন তো অনেক সিস্টেম ছিল না, মেকআপ টেস্ট, স্ক্রিন টেস্ট, এরকম নয় যে গেলাম ভাঙা গলা নিয়ে গেলে কিছুতে তো হবে না, মানে এখন তো অনেক কিছু হতে পারে, তখন তো নয়। টেস্ট ফেস্ট হলো টলো, হ্যাঁ সিলেক্ট হওয়া হলো সেইভাবে। কিন্তু ছবিটা কিছুদিন শুটিংয়ের পর ডিরেক্টর প্রডিউসারের ঝামেলাতে বন্ধ হয়ে গেল। আচ্ছা, জিন্দা নাকি তোমার সঙ্গে কাজ করতে কি অজ্ঞান হয়ে গেছে? আরে বাবা আর বলো না, এবারে জ্বালিয়ে খেয়েছে জানিস তো। মানে মুকুটমণিপুর জুন মাস শুটিং করছে, ঢপ দিয়েছে সলিলদাকে, সলিল দত্তকে, যে আমি সাইকেল চালাতে জানি। হ্যাঁ, রাত্রি আমাকে বলছে সাইকেল চালাতে শেখাবে, কোনো রকমের ঠিক আছে। আমি এক রাত্রিরে 2 ঘন্টায় সাইকেল চালানো হয়? যাই হোক, সেটা সকালে গানের একটা সিন, একটু একটা প্রেমের। তাছাড়াও প্রচুর ক্লান্ত ছিলাম, শুটিং আর গরম সব মিলিয়ে শটটা হয়ে গেছে। আমি ওকে সাইকেলে ধাক্কা মারবো, পড়ে যাবে, শট হয়ে গেছে। খুব সুন্দর শট হচ্ছে, কোনো রকম কোনো ইয়ে নেই। আর্টিস্ট ভাই। হ্যাঁ, যেহেতু সাইকেল চালাতে জানে না, আমি আবার কার্টসি আফটার অল গিয়ে বললাম যে আরে লাগেনি তো, এরকম বসে আছি, রেগে আছে। আরে কি হলো, লেগেছে, কিছু হয়েছে? ওখানেই ফিট হয়ে গেল, ওইখান থেকে গেছিল। এবার আমি কিছু ভেবে না পেয়ে ওকে পাঁজাগলা করে তুলেছি। দূরে আশ্রম ছিল, আর সেই গরমে কোথাও ছায়া নেই, কোথাও ছায়া নেই, জানিস তো। ছুটেছি আমি, ছুটে কোনো রকমের আশ্রমে, আর পেছন সবাই সলিলদা, ওরে কি হলো রে মেয়েটার, আরে কি হলো, আরে তাহলে কি হবেটা কি এখন? শুয়েছি, আমি সাধু বাবাকে বলেছি জল দিন, তাড়াতাড়ি জল দিয়েছে। জলের প্রথম ছাপকাটা মেরেছি, দ্বিতীয় ছাপকাটা যেই না মারতে গেছে, এই আমার মাস্কারা চলে যাবে, তোর মনে প্যাদাই, মানে কাঁদতে পারে না শুটিং? না, কাঁদতে পারে না। অন্তর্ধানে তপনদা প্রথমেই বলেছে, স্বতন্ত্র শোনো, এই গ্লিসারিন লাগানো চলবে না, একদম নিজে কাঁদবে, ঠিক আছে? ইমোশনটাকে ভেতর থেকে বের করো, তুমি ইমোশনটা ভেতর থেকে বের করো না মাঝে মাঝে। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, সব কিছু হ্যাঁ দাদা। এবারে যেই না কোনো কারণ সিল হচ্ছে, কোনো ইমোশন এসে টাপ করে এসে গ্রিসের লাগিয়ে, এবার একদিন তপন দা বলছে, আরে তো সিনিয়র মনে, এখন থেকে কাঁদছো কেন? আরেকজন মানুষ, ভীষণ মজার মানুষ এবং আমাদের খুব প্রিয় মানুষ, তাপসদা। তাপসদার সঙ্গে তো তোমাদের বহু স্মৃতি, বহু কাজ। ইনফ্যাক্ট আমি মনে করি যে ইন্ডাস্ট্রিতে এদের 2-1 ছাড়া আর সবার সঙ্গে পরিচিতি আছে। হ্যাঁ, কিন্তু সেভাবে দেখ, আমি কেউ কিছু মনে না করুক, কারোর সঙ্গে বন্ধুত্ব যেটা হয় সেটা নেই। তাপসের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছিল আমার, এবং আমি এখনো মিস করি। তাপসের সঙ্গে কাজ করতে পারছি না, তাপসের সঙ্গে আড্ডা মারতে পারছি না, তাপসের সঙ্গে কথা বলতে পারছি না, তাপসের সঙ্গে খেতে পাচ্ছ না। তনুদা তোর মতো 8:30টার সময় ক্যামেরার সামনে চাই বলে চলে গেল। এবার কি করে আসবে সেগুলো তোমাদের ঝামেলা। 7:30টার সময় একটা আওয়াজ, ঘুম ভাঙলো, ডবল ডিমের মামলেট চাই আমার, কিন্তু ডবল ডিমের মামলেট সর্ষের তেল দিয়ে। আমি ওই জন্য কথাটা তুললাম, লম্বা লম্বা করে বেগুনটা কিন্তু এরকম করে রান্না পুরো হিসেব কিরকম করে রান্না করবে সেটা বলে, লম্বা লম্বা করে বেগুন কাটবি। হ্যাঁ, আর লুচিগুলো যেন ফুলো ফুলো হয়, 12টা লুচি পাটা। এই দিয়ে ঘুম ভাঙছে। 3:30 অব্দি ডায়েটিং করবে। একদিন বললো আমি ডায়েটিং, আমি ফলের রস আর কিচ্ছু খাবো না। আমি বলি 3:30 পরে হঠাৎ রেগে গেল, তোর ডায়েটিং হচ্ছে, এটা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ডায়েটিং করে করে। না, নিয়ে আয় 4টে রোল নিয়ে আয়।
4টে রোল, তাপস দা ওরকমই। আউটডোরে গেছি গাড়িতে, আমরা একসঙ্গে ফিরছি হোটেলে। তো ওর কি একটা ওষুধের দরকার ছিল, ওষুধের দোকানে বলে একটু দাঁড় করাই, একসঙ্গে বসে আছে। দাঁড় করিয়েছে ওষুধের দোকানে, এমন সময় একটা লোক এসে এরকম করে, আমার সেরকম করে তখন আমি নতুন, তাপস তখন তো হঠাৎ এরকম করে লোকটাতে তাপস পাল না, আর ও একটুখানি এইগুলো খেত, মানে ওর ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, তো গলায় ভাঁজ ফাঁজ ফেলেছে। হ্যাঁ, তো কি হয়েছে, কেমন আছো, সব ঠিক আছে তো? কি মোটা হয়ে গেছে রে, কি মোটা। তাপস এই তোর বাবার হোটেলে খাই। আমি একটা শো করতে গেছিলাম দুজনে মিলে। শোটায় ওই দিনকে ওখানে কোনো গন্ডগোল হয়েছিল এলাকায়। এবারে পরের দিনকে সে কুচবিহার সার্কিটের ছেলেটা বলছে যে আমার বিয়ের আংটিটা আমি বাঁধা রেখে শোটা করেছিলাম, কি হবে? বিশ্বাস করবে না, পুরো টাকাটা ফেরত দিয়ে এলো। যে টাকাটা শোতে নিয়েছিল পুরো টাকাটা ওকে ডাকলো, ডেকে পুরো টাকাটা দিল, বললো যে আংটিটা ফেরত নিয়ে আসিস, চলে এলো। এই হচ্ছে, কিন্তু রেগে গেলে আবার। হ্যাঁ, তাপস দা দুটো মানুষ হয়ে যায় একদম। জিন্দা দীপক দা মানে চিরঞ্জিতের বাইকের পেছনে চাপতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আমরা অনেকেই জানি না, চান্স পেলেই দীপক দা বাইকে বসলেই জিন্দা লাফিয়ে বলো না, বাইক দেখলে পালাবে। একদিনকে যখন আমাদের গানের লাস্ট সিন মানেই হচ্ছে যে বু করে বাইক নিয়ে ব্যাক টু ক্যামেরা চলে যায়, সবাই পথ যদি না শেষ হয় করতে করতে চলে যাচ্ছে। এবার চিরঞ্জিত দাকে বলে বাইক চালাবে, আমি পেছনে বসবো। আমার কিরম যেন মনে হলো, আমি বললাম যে আমি উঠবো না, কেউ একজন উঠে এসো, রিহার্সালটা করো, আমি তারপরে উঠবো। হ্যাঁ, তুমি এরকম, ও তো খুব মানে লেগে যায় ওর। তারপরে একজন বসলো, গিয়ে না যেই শুরু হলো, বলো যে অ্যাকশন, গানটা চালালো, লালার সময় ছিল, বো করে চালালো, গিয়ে স্ট্রেট গাছে মারলো। গাছে মেরে না এই হাতটা না 3টে ডাক 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 করে মানে উঁচু হয়ে গেল না, এই হাতগুলো ভীষণ সেন্সিটিভ, দেবে পুরো ডাটা ডাটা ডাটা। হ্যাঁ, চিরঞ্জিত দা এরকম হয়ে গেল নিজেরই। এইবারে ব্যাস শুটিং বন্ধ। যে ছেলেটা পেছনে বসেছিল সে গাড়ি চালালো, তারপরে আমি ডামি শট দিলাম। তোমরা দুজনে কনসিস্টেন্টলি এতগুলো বছর ধরে অভিনয় করে গেছো বাংলা ছবিতে, কিন্তু ইদানিং কালে তোমাদের কাউকেই আর ছবিতে দেখা যাচ্ছে না কেন? আমার মনে হয় কি যে একটা কাঠামো হিসেবে একটা স্ক্রিপ্ট হয়, আমার মতন কাঠামো, আমার মতন ইয়েতে স্ক্রিপ্ট হচ্ছে না বলে আমি ইয়ে করছি না। আমার ক্ষেত্রে হচ্ছে যে খারাপ ছবিগুলো আসছে আমি না বলছি, আর যে ভালো ছবিগুলো আসছে সেগুলো আমাকে ওরা না বলছে। এটা ভালো, এটা ভালো। আমার ক্ষেত্রে এখন কিছু না, এতগুলো সত্যি ছবি করার পর না, এখন আর ধরো সেই বাঁকুড়াতে গিয়ে, সেই পুরুলিয়াতে গিয়ে এমন একটা ছবি করব কষ্ট করে, আমি ভাবি যে আমাকে আর 4টে লোক বেশি চিনবে না, ওইটা হিট হলেও না, ফ্লপ হলেও আর লোক খারাপ বলবে না, তো ওই কষ্টটা আমি করব না। এখন যেটা করা, ভালো ছবি ভালো কাজ করলেই নিশ্চয়ই করতে রাজি আছি, কিন্তু খারাপ ছবি করতে রাজি না। ভালো। এবার একটু পার্সোনাল প্রশ্ন করি, কত বছরের বিবাহিত জীবন? আমার 17 বছর। 17 বছর। 2000-এ বিয়ে করেছি। তোমার? 25 বছর। 25? আর তার আগে ওর প্রেমের লম্বাটা বলো। 78 থেকে। আলাপটা কি করে হয় অর্জুন দা প্রথম? আমি রাজস্থান থেকে আসতাম গরমের ছুটিতে এখানে, আর তখন ওই কিছু করার থাকতো না, আমাদের ট্রায়াঙ্গুলার পার্কে দৌড়তাম, তারপরে এক্সারসাইজ করে। দেবল স্যার বলে একজন ছিলেন, তিনি আমাদের এক্সারসাইজ করাতেন। ওই সামনের বাড়িতে 3 তলায় ম্যাডাম থাকতেন, উনি ওখানে পড়াশোনা করতেন, বারান্দায় পড়াশোনা করতেন। করতে 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 ওখানে চোখাচোখি হয়, চোখাচোখি দেখা যায়। তোমারটা কি করে হয়েছিল? কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ওরা, এবং কোন যুগে? তখন এরকম না, পরিচিত, মানে কাগজে বিজ্ঞাপন, ওরাও বিজ্ঞাপন দিয়েছিল ছেলেদের জন্য, আমার বাড়ি থেকেও বিজ্ঞাপন, সেলিব্রিটি বলে বিজ্ঞাপন দিল কি না বলে আর কি। তারপরে আমার বাবা ওর মায়ের সঙ্গে যোগাযোগ করে, দুটো ফ্যামিলির যোগাযোগ হয়, বাজে দেখতে আসে, রীতিমতো দেখতে আসে।
তা এই যে ধরো বউ হিসেবে তুমি নিজেকে 10-এ কত নম্বর দেবে? আমি তো আমাকে 10 দেবো। 10? 10 দেবো, 11 দিতে পারি। কনফিডেন্স জিতে তো ক্ষতি নেই। এখন মনে হচ্ছে ফোনটা করে অধিকার হ্যাঁ, সেটাই হচ্ছে কথা, সেটা এখন নেই এখানে না, ওই জন্য দিতেই পারি নেই বলে না। কিন্তু বউ হিসেবে খারাপ কেন বলতো, রান্না করতে পারি না, এটা হচ্ছে -1 বউ হিসেবে। বিয়ের পর না আমরা কি করতাম, শাশুড়ি যখন আমার দেওয়ারের কাছে আমেরিকা থাকতো 6 মাস, এই 6 মাস না বৃষ্টি হচ্ছে কিনা সকালে উঠে দেখতাম, যদি কাজের লোকটা না আসে রান্না করব কি করে, কি হবে, হোটেল থেকে আসতে পারবো না, আর বলতাম হোটেলের ওপরে বাড়ি নেওয়া দরকার। তবে অনেক সিস্টেম ছিল। আমাকে যখন শ্বশুরবাড়িতে বলতো যে রান্না করতে পারো না, আমরা এখনকার দিনে মডার্ন ছেলেরা বউয়ের রান্নায় খায় না, হোম ডেলিভারি আছে, ফোন আছে, কত কিছু সিস্টেম আছে ওই জন্যে। কিন্তু ওটা ছাড়া বাকি বউ হিসেবে ভালো, বাকি বউ হিসেবে ঠিক আছে, মা হিসেবে আরো ভালো, আরো ভালো। তোমার কজন সন্তান? ছেলে মেয়ে। ছেলে মেয়ে? হ্যাঁ। তারা কি করছে? ছেলে ক্লাস 10 বড়, আর মেয়ে স্কুল যাচ্ছে। স্কুল যাচ্ছে, যেতে শুরু করেছে। আচ্ছা, তো অর্জুন দা, তুমি নিজেকে স্বামী হিসেবে 10-এ কত দেবে? 5। 50% কাটলে কেন? ইনভ্যালিড মনে হয়, মানে নিজেকে, মানে এত কাজ করেও, মানে আমার সব কাজই ও করে। ও কাজে নিজেকে ভীষণ ইনভ্যালিড মনে হয়। আশেপাশে স্বামীদের যখন দেখি যে এই কাজটা ওরা করে দিচ্ছে, এই কাজটা ওরা করে দিচ্ছে। আর একটা নীলাঞ্জনের একটা গুণ বলো, বদগুণ বলো, দোষ বলো, ও সব কিছু ঘাড়ে নিতে ভালোবাসে। বাহ। এইবার আমরা খেলবো র্যাপিড ফায়ার রাউন্ড। ওরে বাবা। শুরু করছি অর্জুন দাকে দিয়ে। কোনটা বেশি প্রিয়, মায়ের হাতের রান্না নাকি বউয়ের হাতের রান্না? মায়ের হাতের রান্না। শান্ত নাকি রকচটা? রকচটা। ফুলকো লুচি নাকি গরম ভাত? ফুলকো লুচি। কোনটা চালাতে বেশি ভালো লাগে, 2 চাকা নাকি 4 চাকা? 4 চাকা। কোন জায়গাটাকে বেশি মিস করো, মুম্বাই নাকি রাজস্থান? মুম্বাই। তুমি বউকে বেশি ভয় পাও না বউ তোমাকে বেশি ভয় করে? বউকে বেশি ভয় পাই। অসাধারণ, অসাধারণ। নীলাঞ্জনকে 1000 পয়েন্ট দিয়ে দিলাম। এবার তোমার খাওয়ার শেষে দই না চাটনি? চাটনি। কোনটায় তোমাকে নিজেকে বেশি ভালো লাগে, টিপ নাকি লিপস্টিক? লিপস্টিক। লিপস্টিক। কোনটা বেশি ভয়ের, আরশোলা না ভূত? আরশোলা। কোনটা পরে বেশি কমফোর্টেবল, হিলতোলা জুতো নাকি হাওয়াই চটি? হিলতোলা জুতো। কোনটা বেশি টেনশনের, নায়িকা হিসেবে ছবি রিলিজ করবে ঠিক তার আগের রাত্রিটা, নাকি এমপি শতাব্দী হয়ে ভোটের রেজাল্ট বেরোবে তার আগের রাত্রিটা? অসম্ভব, ইলেকশনের টেনশন অসম্ভব টেনশন, ছবির টেনশন কিচ্ছু না। তাই না? কিচ্ছু না, কিচ্ছু না। জিন্দার কাছে শেষ প্রশ্ন। লাইফটা খুবই কালারফুল, মানে স্কুলে পড়াকালীন ওই জানলা দিয়ে ঝুল দেওয়া ছেলে দেখা, তারপরে ওর প্রপোজাল পাওয়া, এই বিয়ের আগে ঠিক কটা প্রেম, মানে গুণে বলতে পারবে? না না না, গুনাই যাবে। বলবো না, বলবো না, বলবো না। বলবে না? হ্যাঁ, সেটা বললেই হয়। হ্যাঁ, ধরে বসো। এটা হচ্ছে জিলেট গার্ড লাইফলাইন। এটাতে কি হবে, আমাদের প্রশ্নের উত্তর না দেওয়ার জন্য তোমাকে এই লাইফলাইনটা নিতে হচ্ছে, যার ফলে এবার ওই দিক থেকে যে কেউ যা খুশি প্রশ্ন করতে পারে তার উত্তর দিতে হবে। তো আরো সাংঘাতিক করলে। কে প্রশ্ন করবেন? নাম অসীম সরকার। অসীম সরকার, শ্রীরামপুর থেকে আসছি। অসীম বাবু বলুন। ম্যাডাম, আপনি রাজনীতিতে আসার পরে ভিন্ন জায়গায় গেছেন, ভিন্ন মানুষের সাথে দেখা হয়েছে, ভিন্ন আবদার তাদের কাছ থেকে এসে আপনার কাছে, সেই আবদারগুলো আপনি কিভাবে সামলেছেন একটু যদি বলেন। এই খুব সাংঘাতিক আবদার। ইলেকশনের সময় গেলে বলবে কি, গাড়ি থেকে নামেন, গোটা দেখবো, গোটা দেখবো, গোটা দেখবো। গোটা দেখবো মানে কি, আমি বুঝি গোটা দেখবোটা কি? বলছে এই অবধি দেখতে পাচ্ছি তো গাড়িতে, গোটা দেখবে। গাড়ির মাথায় নাকি উঠবো শাড়ি পরে, থাড়ো করেন, দাঁড় করান। আচ্ছা, গোটা দেখবে তো থাড়ো করেন। আমাদের এখানে নিয়ম অনুযায়ী অসীম বাবু একটা সুযোগ পাবেন এনাদের দুজনের সঙ্গে একটা সেলফি তোলার। চলে আসুন। জিলেট গার্ডের পক্ষ থেকে এই গিফটটা। আসুন, থ্যাংক ইউ। এতক্ষণ ধরে সুন্দর উত্তর দেওয়ার জন্য জিলেট ওনাদের জানায় স্যালিউট। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজেই। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডেড। অর্জুন দা, তোমার জন্য জিলেট মার্ক 3 তরফ থেকে এই গিফট। এটা নিশ্চয়ই তোমার জন্য নয়, কিন্তু এটা কার জন্য? মৃগাঙ্কের জন্য। মৃগাঙ্কের জন্য, হাজবেন্ড মৃগাঙ্কের জন্য জিলেট মার্ক 3 তরফ থেকে এই গিফট।
আর অপুর সংসারের পক্ষ থেকে রয়েছে এই চিলার বক্স। দেখতে খুব সুন্দর, খুব সুন্দর। দেখতে। শুটিং এ গেলে ঠান্ডা জল হ্যাঁ। ঠান্ডা থাকবে, গরম জল গরম থাকবে। আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ হয়ে এসছে, কিন্তু আমরা যেতে যেতে অর্জুন চক্রবর্তীর কণ্ঠে একটা গান শুনবো না? যখন ছবিটা করেছিলাম তখন ভাবতেও পারিনি যে এই গানটা এত হিট করবে এবং প্রায় 25,000 স্কুলে প্রার্থনা হিসেবে ব্যবহার করা হবে। রাষ্ট্রপতি ভবনে এরা যে জানে বাজানো হয়, বড় বড় কর্পোরেট হাউসে বাজানো হয়, পার্লামেন্টে বাজানো হয় এখন। এবং আমরা ভাবতেও পারিনি মানে কিভাবে কষ্ট করে ছবিটা করেছি এবং ছবিটা কি বৃহৎ আকারে হিট করেছিল। ছবিটা ট্রেন্ড সেটার হয়ে দাঁড়িয়েছে। কম বাজেটের। হ্যাঁ, কম বাজেটের ছবি। ভারতবর্ষের 100টা ভালো ছবির মধ্যে 23 নম্বরে আছে। ছবিটার নাম হচ্ছে অঙ্কুশ। दूर अज्ञान के हो अंधेरे, तू हमें ज्ञान की रोशनी दे, हर बुराई से बचते रहे हम, जितनी भी दे भली जिंदगी दे, बैर होना किसी का किसी से, भावना मन में बदले की होना, हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना, इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना।